নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় সাইলেশিয়া তৃতীয় পর্ব। আগে দুটো পর্ব আমি করেছি। তো এই পর্বে আমি বিশেষ করে বোঝার চেষ্টা করব যে মানুষ অসুস্থ হয় কেন, অর্থাৎ সাইলেশিয়া পেশেন্ট কেন অসুস্থ। আমরা জানি অসুস্থতার কারণ ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স, অর্থাৎ ভাইটাল ফোর্স যখন ডাইনামিক্যালি ডিরেঞ্জড হয়ে পড়ে তখন মানুষ অসুস্থ হয়। তো কী করে হয়, এর কতগুলো এক্সাইটিং ফ্যাক্টর আগের দিন বলেছি প্রথম পর্বে। সাইলেশিয়া শীতকাতুরে, অর্থাৎ ঠান্ডা লাগলে হতে পারে, অর্থাৎ সেন্সিটিভ টু কোল্ড, এইসব ব্যাপারগুলো বলেছি। ইনজুরি থেকে হয়, এইসব ব্যাপারগুলো বলেছি। আজকে মেন্টাল কজগুলো বলব, অর্থাৎ মানসিক কী কী কারণ থেকে মানুষটা ভাইটাল ফোর্স ডাইনামিক্যালি ডিরেঞ্জড হয়ে যায়, ফলে তার দুর্বলতর জায়গাগুলোতে তার রোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতির কথা মনে রেখে আমরা আজকে দেখব তার মেন্টাল কন্ডিশনসগুলো কী। আমরা এলিমেন্টস থেকে খুঁজলে দেখব, যেমন কি থেকে হয়, অ্যাঙ্গার থেকে হয়, অ্যান্টিসিপেশন থেকে। অ্যান্টিসিপেশন অর্থাৎ আশঙ্কা করে, অমূলক আশঙ্কা করে। এই আশঙ্কা করে এটা হবে, এটা হবে, ওটা সেটা, এটা ভাবতে শুরু করে, ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যায়। অ্যাঙ্গার, অ্যান্টিসিপেশন, অ্যাংজাইটি থেকে অসুস্থ হয়। ব্যাড নিউজ, কোনো খারাপ খবর পেল, কন্ট্রাডিকশন থেকে হয়। কন্ট্রাডিকশন থেকে রাগও হয়, সেখানে অ্যাঙ্গারের সঙ্গে কন্ট্রাডিকশনের রিলেশনও আছে। আবার ডমিনেশন চিলড্রেন ইন ইমোশনস থেকে হয়, অর্থাৎ মেন্টাল ইমোশনস অসুস্থ করতে পারে। ফিয়ার থেকে হয়, অর্থাৎ ভয় থেকে। ফ্রাইট, আতঙ্কিত হয়ে পড়ে হতে পারে। ফ্রেন্ডশিপ ডিসিভড, অর্থাৎ বন্ধু যদি তাকে প্রতারিত করে সেই ক্ষেত্রে সে অসুস্থ হতে পারে। এছাড়া আছে মোটিফিকেশন, আছে আনহ্যাপিনেস। সবচেয়ে বড় কথা যেটা আছে, এলিমেন্টস ফ্রম প্রোটেকশন, প্যারেন্টাল প্রোটেকশন এক্সেসিভ, অর্থাৎ এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন থেকে অসুস্থ হতে পারে। এইসব সাধারণ কজ, এগুলো মোটামুটি কমন কজ বা কমনেস্ট কজ। এবার একটা কেস বলবো, ভেরি ইন্টারেস্টিং। আমরা সেই কেসের মধ্যে এই এলিমেন্টসগুলোকে একবার দেখে নিতে পারি। যেখানে প্রথম কেস, একটা দুটো কেস বলবো। একটা বাচ্চা, বছর 7-8 বয়স, ভালো ছেলে, পড়াশোনায় ভালো, ইন্টেলিজেন্ট, পরীক্ষায় ফার্স্ট হয়। 1 বছর আগের কেস। এইবার অর্থাৎ যখন এসেছে তার আগে, সেইবার সে ফার্স্ট হয়নি, আসছে যে কথা পড়ে। তো এইটা তার মনে দাগ কেটেছে। এবং সবচেয়ে মজা, তাহলে পেশেন্ট এলো মার সাথে, সাইলেশিয়া কারো না কারোর সাথে আসে, যদিও বাচ্চা আসবেই মার সাথে। তো মার কাছে এসে বসেছে, মার পাশেই বসেছে, মার ক্লোজ টু দ্য মাদার। বলছি, বলো কি ব্যাপার। ও তখন মার কানে কানে আস্তে আস্তে কি যেন বলছে। আমি বললাম, কি হলো, কি বলো। মা ওকে বললো, ঠিকই তো বলছিস, বল, এগুলোই বল। বললো, আমার জ্বর এসে গেছে। এবার ওর মাকে বললাম, বলুন কি ব্যাপারটা কি। তো বলছে, কালকে ওর রেজাল্ট বেরিয়েছে, ও
এই 2-3 বছর ধরে ফার্স্ট হচ্ছে। কালকে আর এই কালকের রেজাল্টে ওর ফার্স্ট হয়নি, এই খবরটা ওর কাছে ভালো লাগে। এবং সবচেয়ে মজা বা অদ্ভুত যে একটা ছেলে যে ফার্স্ট হয়েছে সে বলছে তোর পজিশনটাকে আবার নিয়ে নিলাম। তো এই যে ওর ফার্স্টটা আরেকজনে নিয়ে নিয়েছে, এইটা ওকে খুব কষ্ট দিয়েছে। এবং সবচেয়ে বলা যায় এইভাবে, ওর বন্ধু এইভাবে বললো একসাথে তো পড়ি, এই ওর বলাটা এর পছন্দ হয়নি, তাই কষ্ট পেয়েছে, মনে খারাপ লেগেছে, দুঃখ পেয়েছে। তারপর থেকে বিকেলে এসে তেমন খেতে চাইল না, রাতে তো জ্বর এসে গেল। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা যদি একটু খুঁজে দেখি তাহলে অনেক কিছুই পাবো। এবার মাকে জিজ্ঞেস করলাম ও কীরকম মানুষ বলুন তো, ও কী করে সাধারণত, ওর চাল চলন, কথাবার্তা, আচার আচরণের মধ্যে কী বিশেষত্ব আছে। একটা অদ্ভুত কথা বলল, ও সাধারণত আমার সঙ্গ ও ছাড়তে চায় না, আমার সঙ্গ ছাড়া ও কিছু করতে চায় না। এমনকি পরীক্ষার সময় আমার ওর স্কুলের সামনে গিয়ে বসে থাকতে হবে, বলে তুমি না থাকলে আমার পরীক্ষা ভালো হবে না। তো বলছে মা বলছে আমাকে তো স্কুলে ঢুকতে দেবে না, গেটের সামনে থাকবে। পরে মা বলল যে মা স্কুলকে দিয়ে আসার সময় এমন ভাব করে অ্যাজ ইফ এই তো বসলাম, তারপর ও ঢুকে গেলে বাড়ি চলে যায়। আবার যখন স্কুল পরীক্ষা শেষ হওয়ার সময়, সেই সময় সে আবার এসে কয়েক মিনিট আগে এসে আর বসে, যাতে বেরিয়ে দেখে যে বাচ্চা বসে আছে, মা বসে আছে। এইটা অর্থাৎ মা যদি বসে না থাকে বলে আমার তাহলে পরীক্ষা হবে না, ভালো খারাপ হবে, পারবো না, মা বাধ্য হয়ে বসে থাকে, এই একটা বিশেষত্ব। আর মাকে ছাড়া চলতে চায় না, এই আর এক বিশেষত্ব। আর এই যে ঘটনাটা ঘটেছে রেজাল্ট, এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখব, ও ফার্স্ট হয়, অর্থাৎ ওর একটা অহংকার আছে, সেই অহংকারে আঘাত লেগেছে। তাহলে এলিমেন্টস ফ্রম ইগটিজম ধরতে পারি। সেকেন্ড হচ্ছে মনটা খারাপ হয়েছে, আনহ্যাপিনেস। থার্ড কথা হচ্ছে এই যে খারাপ খবরটা শুনেছে সেটাও নিতে পারি, ব্যাড নিউজ অ্যানাউন্স করলো, ব্যাড নিউজ ওর খারাপ লাগলো। ফোর্থ হচ্ছে ওই যে ছেলেটা বললো তোর ফার্স্টটা আমি নিয়ে নিলাম, তো এটা ওর খারাপ লেগেছে। এটাকে যদি মোটিফিকেশান ধরি, তারপরে ওই রুব্রিকটা যদি ধরি যে ওই যে স্পিচ হুইসপারিং অ্যান্সার্স টু দ্য মাদার, ওকে জিজ্ঞেস করলো কী হয়েছে বলো, ও মার কানে কানে বলছে, অ্যান্সারিং টু দ্য মাদার দেন টু দ্য by instead of the physician directly, ফিজিশিয়ানকে ডাইরেক্টলি না বলে ও মার কানে কানে বলছে। এইটা দেখেই আমার মনে হলো, তখন জিজ্ঞেস করলাম যে ওর নেচারটা কী, অর্থাৎ এই যে রুব্রিকটা, এখানে সাইলেশিয়া সিঙ্গেল সম্ভবত। তো ন্যাচারালি সাইলেশিয়াকে খোঁজার চেষ্টা করলাম এবং আলটিমেটলি দেখা গেল এগুলো সবই সাইলেশিয়াতে আছে। সাইলেশিয়া দেওয়া হলো, বিকেল থেকে জ্বর কমে গেল। এসেছিল 11টা নাগাদ, বিকেল থেকে জ্বর কমেছে, ফোন করে জানলো জ্বরটা নেই, ও এখন ভালো আছে। তো এই যে অবস্থা, তাহলে আগের দিন বলেছি এটা এমন একটা অদ্ভুত রুব্রিক যেটা যদি ঠিক করে ফিল করা যায়, অবজার্ভ করা যায়, এটা কিন্তু ভীষণভাবে সাইলেশিয়াকে গাইড করে। এবং সেই সাথে প্যারেন্টাল প্রোটেকশন, এটা ওর ইতিহাসে ছিল। মা বাবা ছোটোবেলায় তাকে খুব একটা ছাড়তো না, সব কিছুই করে দিত, এবং এখন মার সঙ্গ ছাড়ে না। অর্থাৎ আমরা এখানে ধরতে পারি যে মাদার ফিক্সেশন, সেটাও ধরতে পারি।
আর ওই যে রুব্রিকটা স্কুলের সামনে বসে থাকতে হয়। আসলে স্কুলে যাদের সঙ্গে পরীক্ষা দেবে তারা সবাই তো ওর বন্ধু, ওর সমবয়সী, অথচ সেইখানে গিয়েও ও ঠিক খোলামেলা হতে পারে না। একটু যেন বেমানান ভাব, একটু যেন অস্বস্তি ভাব। তাই মাকে বলেছে তুমি স্কুলে থাকবে, তাহলে আমার পরীক্ষা ভালো হবে। অর্থাৎ কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, স্কুল ইন সাইলিশার সুন্দর রুব্রিক। আমরা এইগুলো ফলো করে সাইলিশাকে খুঁজে পেতে পারি। এবার আরেকটা কেস বলি, এই কেসটা আমার নয়, আমার বন্ধুর কেস। একটা পেশেন্ট 35 বছর, 35 বয়স। কি হয়েছে? তার কিডনিতে স্টোন হয়েছে। তো একদিন তার মিসেস, ওই আমার বন্ধুর পেশেন্ট, বলছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো। বলে কী ব্যাপার? বলে এই ব্যাপার, স্টোন হয়েছে কিডনিতে, অনেকদিন ওষুধ খাচ্ছে এক জায়গায়, কিছু হচ্ছে না, যদি একটু দেখেন। আরে ঠিক আছে, তাহলে নিয়ে আসুন। সেদিন এলো, শান্তশিষ্ট নম্র এক ভদ্রলোক, স্কুল মাস্টার পেশায়, এবং উনি বাড়ির একমাত্র চাকুরে, অন্য সময় টুকটাক এটা ওটা করেন। সেই অবস্থায় যেহেতু এক চাকরি করে, সকালে বেরিয়ে সন্ধ্যায় ফেরে, ফলে ওকে কেউ কোনো কাজ করতে দেয় না। ওই যে একটা রুব্রিক বাচ্চার ক্ষেত্রে বলেছিলাম, প্যারেন্টাল প্রোটেকশন এক্সেসিভ, এইখানে দেখুন ব্যাপারটা কীভাবে আসছে। এখানে বড় ও বয়স্ক, কিন্তু প্যারেন্টস নাই হোক, প্যারেন্টস বা মা বা অন্য দাদা ভাইটাই যারা আছে তারা চাকরি করে না। যেহেতু বলছে যেহেতু সারাদিন কাজ করে, এ আর কোনো কাজ করার দরকার নেই, আমরাই সব করে দেবো। এমনকি বাজারঘাট, তার জামা কাপড় কেনা ইত্যাদি, ওষুধপত্র সমস্ত কিছুই করে দেয়। এই কেসটা দেখতে গিয়ে প্রথম দেখা গেল ও কিন্তু একা আসেনি, ওই ওয়াইফের সাথে এসছে। অর্থাৎ ওই যে কমনলি দেখা যায় কারো সঙ্গে আসে, সেটাও মিলল। এরপর বলছে কি ওই রকম বাড়িতে ওকে কোনো কাজ করতে দেওয়া হয় না, সব বাজারঘাট সব কিছু, এমনকি ওর নিজস্ব দরকার সেটাও ভাই বা দাদা করে দেয়। ফলে এইগুলোর প্রতি তার একটা অনীহা জন্মেছে। ও রেসপন্সিবিলিটি আর শিখল না, কীরকম যেন রেসপন্সিবিলিটির প্রতি ওর একটু অ্যাভারশন হয়ে গেছে। এই অবস্থাটা মানুষ এসে বসলো শান্ত, এমনভাবেই বসলো আমরা তাকে মাইল্ডনেসও ধরতে পারি। এবার বলছে কি হলো? আমার কিডনিতে তো এরকম একটা ব্যাপার হয়েছে, এক্স রে করেছি, ওই ইউএসজি করেছি, তাতে তো একটা সাইজ বলেছে, তো এটা তো ওষুধে যাচ্ছে না, এবার দেখুন কিছু যদি করা যায়। তো এখান থেকে আমার বন্ধু যে রুব্রিক নিয়েছে সেগুলো এইরকম, যে এলিমেন্টস অফ প্যারেন্টাল প্রোটেকশন এক্সেসিভ। এখানে প্যারেন্টস বলতে মা বাবা ছাড়াও ভাই দাদা ইত্যাদিরা তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। তার এবার রেসপন্সিবিলিটি অ্যাভারশন শুরু হয়েছে, সে আর কিছু কাজ করে না, শুধু স্কুলে যায়, তার পয়সাই সংসার চলে। ছেলে ভালোই চাকরি করে এবং এর সুনামও আছে, কিন্তু এই শান্ত স্বভাবের মানুষ বলছে কি, বলছে আমি কিছু করি টরি না, সবাই সব করে দেয়। কবে থেকে অসুস্থ হলো? এই চাকরি পাওয়ার বছর 3 পরের থেকে। বলছে চাকরি পাওয়ার বছর 3 পরের থেকে সে তার এইটা দেখা দিয়েছে, এখন যেন বাড়ছে সাইজে।
তাহলে এই যে ব্যাপারটা যদি ঘেটে দেখা যায় তাহলে দেখা যাবে কি আছে। বললো আপনি এই আপনার জামা কাপড় বল, এই ডাক্তারবাবু জিজ্ঞেস করলো ওর যে তোমার জামা কাপড় কিনলে কে কেনে? বলে সে ওরা কেনে। সে কি তোমার পছন্দ হয়? বলে হ্যাঁ, পছন্দ নাও হয় আমি কিছু বলি না। সবসময় পছন্দ হয় না, অনেক সময় মনে হয় এটা এরম না ওইরম হলে হতো, ওই হলে হতো, আমার স্ট্যান্ডার্ডের সাথে আমার ভাবনার সাথে মেলে না, অনেক সময়ই মেলে না, কিন্তু আমি কিছু বলি না। কেন বলো না? কারণ আমি বলতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা একটা রুব্রিক ধরতে পারি যে ও কোনো আর্গু করতে পারে না, arguing, not arguing, conviction and keeping them despite having fun. সে তার ফার্মনেস আছে, সেসব বোঝে কিন্তু বলতে পারে না। মাইল্ডনেস আছে, এসব ধরে তাকে সাইলেশিয়া 200 একটা ডোজ দেওয়া হলো এবং বলা হলো নেক্সট যখন আসবেন 1 মাস পরে আসুন, তখন তার একটা ইউএসজি করে আসতে বলা হলো। ইউএসজি করে যখন এলো দেখা যাচ্ছে স্টোনের সাইজটা অনেক ছোট হয়েছে এবং বলছে আমি একটু মেন্টালিও ভালো ফিল করছি, আমার যে একটু মেন্টাল অস্বস্তি ছিল, অশান্তি ছিল, সেগুলো কেটে গেছে। এখন আমি একটু ঘুমটা ভালো হয়, এনার্জিটা যেন একটু ভালো হয়েছে। তো এই হচ্ছে বেস কেস। তাহলে সিম্পল একটা তার ইমোশনস, তার ইগো, তার মাইল্ডনেস, সেই সাথে তার আর্গুইং নট আর্গুইং কন্ডিশন দেখে আমরা তাকে সাইলেশিয়া দেওয়াই। স্টোন কিন্তু ছোটো হয়ে গেল, অনেকটাই ছোটো, এক পাশেই কিন্তু অনেকটাই ছোটো হয়ে গেল। এই যে কন্ডিশন আমরা এভাবে যদি দেখে নিই, সব রুব্রিক যদি মেলাতে পারি এবং বেসিক ক্যারেক্টার সঙ্গে যদি তার মেন্টালিটির সাথে মিলিয়ে নিতে পারি, তাহলে বহু কেস এইভাবে সহজেই নিরাময় হতে পারে। এই বলে 3য় পর্ব আজকে শেষ করছি।